আজ শুনবেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সাহেবের তলোয়ার। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গোসাইনি আইগা আইলানি? আইগা আইলাম। বহ বহ, এই খবর বার্তা কও। খবর বার্তা ভালো নয়, রাসুবাবু ঘাড় কাইত করলেন না। কও কি? মাইনকা ঢিপির মধ্যে পড়লাম নাকি হে গোসাই? আইগা মাইনকা ঢিপি বইলাই তো মনে হয়। পাকঘরে একখান চুপি মাইরা দেখা আসো তো, তাইন পাকঘরে নাকি? আইগা চুপি মারতে হইব না, এইখান ঠিকাই ছ্যাক ছোক শব্দ পাইতাছি। তা হইলে নিশ্চিন্তে কথা কওন যায়। রাসুবাবু কয় কি? ইয়ারলিং মানে জানেন? ইয়ারলিং? না হে গোসাই, ইংরাজি শব্দ নাকি? তাই তো মনে হয়। কইলেন, এইটা হইল আমাগো এয়ারলিং, বেচুম কেন? এইটা বেচলে তো নিজেরেও বেচন যায়। ঘরখান এখনো তেরাই আছে না? আইগা আমারে তো একরকম খেদাইয়াই দিলেন। কইলেন, পরেশরে গিয়া কইও তার যে টাকার গরম হইছে হেইটা আমি জানি, কিন্তু টাকা দিয়া কি সব কিনন যায় হে? এত বড় কথা? আইগা কথা উনি বড়ই কন। ফুটানি যায় নাই, আর সব গেছে, ফুটানি যায় নাই। অন্ধকার চেপে বসেছে চারদিকে। ঘর থেকে একটা লণ্ঠনের আলোর চৌখুপি এসে পড়েছে উঠোনে। তার আভায় দেখা যাচ্ছে উঠোনে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে দুটি দিশি কুকুর। উত্তর আর পূব দিকে আরো দুখানা ঘর। আশেপাশে কচু বন, বাঁশঝাড়। জোনাকি পোকা উড়ছে খুব, মশার শব্দ হচ্ছে। শীতের প্রথম দিককার কুয়াশাও ঘন হয়ে আছে চারদিকে। একটা মাছ ভাজার গন্ধ ভাসছে চারদিকে। পরেশ ঘোষ তার নিবন্ত হুকোটায় দুটি নিষ্ফল টান দিয়ে একটা হাঁক মারল। বুচিরে, তামুক সাইজ্জা দিয়া যা। ফ্রক পরা ৮-৯ বছরের একটা মেয়ে এসে হুকো থেকে কলকেটা তুলে নিয়ে গেল। মাছ ভাজার গন্ধটা বড়ই ভালো লাগছিল কানু গোসাইয়ের। সারা দিন ঘুরে তার পেটে এখন উথাল পাথাল খিদে। বাড়ি ফিরতে এখনো ১.৫ মাইল পথ। নাকটা তুলে গন্ধটা প্রাণ ভরে শুঁকছিল সে। বুচি এসে হুকোর মাথায় কলকে বসিয়ে গেল। তামুক খাইবা গোসাই? না, থাইগা। রাসু আমার টাকা দেখতাছে, কিন্তু আর কিছু দেখে না কেন কও? পেটে গামছা বাইন্ধা উদয় আস্ত খাইটা, তবে না ২টা পয়সার মুখ দেখছি। কেউ কইতে পারবো পরেশ ঘোষের ফুটানি আছে? আমি কই কি, আপনি নিজে একবার গিয়া খাড়ন। আপনি গিয়ে খাড়াইলে রাসুবাবু না কইতে পারবেন না। পরেশ মাথা নেড়ে বলল, উপায় নাই হে গোসাই। কেন, কাইজ্জা হইছে নাকি? কাইজ্জা বলে কাইজ্জা, তার সামনে যাওনের উপায় নাই। হইছে কি কইবেন তো? শোনবা? কইয়া ফেলান। অখন কওন যায়, পুরানা ঘটনা তো, অখন কইলে দোষ নাই। পরেশ ঘোষ কিছুক্ষণ তামাকে টান দিল। গুরুক গুরুক মিষ্টি শব্দের সঙ্গে এসে মিশল প্যাঁচার ডাক। মাছ ভাজার গন্ধটা মিইয়ে গিয়ে জিরা বাটা, লঙ্কা আর হলুদের টকবক করা ঝোলের টাটকা গন্ধটা ছড়িয়ে পড়ছে চারদিকে। কানু গোসাইয়ের পেটের অস্বস্তিটা বাড়ল। এই শীতের মরশুমে মেলা মাছ উঠেছে বাজারে।
তেলালো সরপুঁটি, ভেদা, ট্যাংরা, কই, একটু ধনেপাতা ছিটিয়ে রাঁধলে অমৃত। কিন্তু কানু গোসাইয়ের ট্যাঁকের জোর নেই। বাড়ি ফিরে 4টি ভাত আর একটু শাক পাতা, কচু, ঘেঁচু জুটলেই বহুত। পরেশ ঘোষ আজ কিছু দেবে, দিলে কাল না হয় দুর্গা বলে কিনেই ফেলবে একটু মাছ। গন্ধটা তাকে বড্ড কাহিল করে ফেলেছে। রাসুর বইন চন্দ্রিমার কথা শুনছো? খুব শুনছি। কুশারি পাড়ায় শ্রীশ দাসের লগে বিয়া হয়েছে যার। হেই এই এই তার লগে আমার একখান সম্বন্ধ আইছিল। নাকি? 17-18 বছর আগের কথা। বিয়া পাকা, আশীর্বাদও হইয়া গেছিল, নিমন্ত্রণের চিঠিও বিলি হইয়া গেছে। এমন সময়ে আমার পিতৃদেব একখান কাণ্ড কইরা বইলেন। 5,000 টাকা নগদের কথা আছিল, কিন্তু তাইন হঠাৎ বাইক্কা বৈশা কইলেন, আমাগো দক্ষিণের ঘর ভাইঙ্গা পড়ছে, ঘর না মেরামত করলে পোলা আর বউ থাকবো কই, সুতরাং ঘর তোলনের লিগা আরো 5,000 লাগবো। ছিল না? 5,000 কি ফাইজলামি না কি হে গোসাই? রাসুর বাপের অবস্থা তখন পড়তি, ঘরে কর্য কইরাই বিয়া দিত্তা ছিল, গেল বিয়া ভাইঙ্গা। ইস রে, চন্দ্রিমা তো শুনছি খুব সুন্দরী। আরে এই লিগ্গাই তো বাবার লগে আমার বনে নাই। বুড়া টাকা টাকা কইরা দাপাইয়াই মইরা গেল। শেষে এই কুলতলির এই কুচ্ছিতটারে আমার গলায় আইনা ঝুলাইয়া দিল। কি যে কন, বউঠানি তো লক্ষ্মী প্রতিমা। তোমার মাথা, যেমন রূপ তেমনি গলার জোর। মাথার চুলগুলি কি আমার উইঠা গেল সাদে? এই মেয়ে মানুষটার লিগ্গা উঠতে বসতে অশান্তি। কি যে কন ঘোষ মশাই। মেয়ে মানুষের গায়ের রংখান দেখছো? লণ্ঠনের কালি। ধলা না হইল এ এমন কালাও মানুষ হয়? আর দেখো, এই মেয়ে মানুষের লিগ্গাই রাসুর পায়ে আমার তেল দিতে হইতাছে। বৃত্তান্তখান কি? কি লেন কি দেন কি বৃত্তান্ত কইতে গেলে রাইত ফুরাইব। সংক্ষেপে কই, আমার শালা ব্রাউন নামে কোনো এক সাহেবের লগে নারায়ণগঞ্জে স্টিমার কোম্পানি খুলছে। পয়সা লুটতাছে মন্দ না, তবে সাহেবটার বাতিক আছে। গ্রামে গঞ্জে ঘুইরা কেবল পুরনো জিনিস খুইজ্জা বেড়ায়। রাসুর বাড়িতে গিয়াও হানা দিচ্ছিল। পুরানা তলোয়ার খান দেইক্ষা খুব পছন্দ। শুনছি 1,000 টাকায় কিনতেও চাইছিল, রাসু দেয় নাই। তাই কন? খাড়াও, কথা এখনো শেষ হয় নাই। রাসুর লাগে না পাইয়া অখন আমার শালা রামপদরে ধরছে সাহেব। যত টাকা লাগে লাগুক, তলোয়ার খান তার লাগবো। সাহেব কততে উঠব? ওই যে তোমারে যা কইয়া দিছি, 3,000। 3,000-এ 60 বিঘা জমি হয়, সোজা কথা নাকি? সাহেবটা পাগল বইলা শান টাকাটা জলে ফালাইতে চাইতেছে। খিদেটা হঠাৎ যেন উধাও হলো কানু গোসাইয়ের। টাকার কথা শুনতে তার ভালোই লাগে। একটা তলোয়ারের এত দাম হতে পারে তা তার ধারণায় ছিল না। সোনার কাজ করা, রূপোর খাপে মোড়া তলোয়ারটা নাকি রাসুদের পূর্বপুরুষের সম্পত্তি। বিস্তর পুরনো, কিন্তু দামটাও বেজায় বেশি হয়ে যাচ্ছে। সে বলল, সাহেবটা পাগলই। আর কইও না, সাহেব কইছে তলোয়ার খান না পাইলে রামপদর লগে আর কারবারি করব না। আর হেই লিগ্গাই রামপদর গুণধরী বইন আমার অর্ধাঙ্গিনী আমার এই উঠতে বসতে তিষ্টাইতে দিত্তাছে না। রামপদ নিজে যায় না কেন? গেছিল, খেদাইয়া দিছে। খেদাইয়া দিল কেন? রামপদ তো আর এই আমার মতো ছাতামাতা মানুষ না। আর কইও না হে গোসাই, রামপদ একটা বলদামি কইরা ফালাইছিল। গিয়া কথায় কথায় কইয়া ফালাইছে,
পরেশ ঘোষ আমার ভগ্নিপতি। ভাবছিল আমার নাম কইলে পরে রাসু ভরকাইব। আর চাইবা কই, এই মারে কি সেই মারে। কইছে কি জানো? আজ্ঞা, ভালো কথা না নিশ্চয়ই। কইছে তোমার ভগ্নিপতির বংশ খারাপ, তোমার ভগ্নিপতি হারামি, আরো কত কথা। মুখ তো না, ফ্যান ছিটালো। আজ্ঞা, রাসুবাবুর বায়ু একটু চড়া। হইব না কেন কন? কত বড় বংশ আছিল। হাতি ফান্দে পড়ছে ঠিকই, তবে অখনো হাম বড়াটাই তো যায় নাই। আরে, রাসু হইল ফতো কাপ্তান, ওর আছেটা কি? বংশ ধুইয়া কি জল খাইব? আজ্ঞা, কথাটা ঠিকই। শুনলাম গত মাসেও 50 বিঘা জমি বেইচ্চা কর্জ শোধ করতে হইছে। সোনাদানাও বোধহয় আর বেশি কিছু নাই। আরে থাকবো কই থিকা, বেইচ্চা বেইচ্চাই তো এতকাল খাইলো। অকাল কুষ্মাণ্ড আর কারে কয়, তবু ফুটানি ছাড়ে না। আজ্ঞা, যা কইছেন। মাছের ঝোল নেমে গেছে উনুন থেকে। এবার একটা সোনা মুগ ডালের গন্ধ ছড়াচ্ছে। জ্বালাতন আর কাকে বলে! এসব গন্ধের পর বাড়ি ফিরে কচুর ঝোল দিয়ে আউশ চালের মোটা ভাত কি মুখে রুজবে? কিছু দিবেন নাকি ঘোষমশাই? পরেশ হুকোটা বাঁশের খুঁটির গায়ে ঝুলিয়ে রেখে বলল, আরে রও, দিমু, কিন্তু কামটা উদ্ধার কইরা দাও। কেমনে? যেমনে পারো। কথার লচ্চর হইব না। যদি তলোয়ার খান বাগাইয়া আনতে পারো, তোমারে কর করা 50টা টাকা দিব। 50? কেন, 50 কি কম হইল? আজ্ঞা না, কথাটা ভালো শুনতে পাই নাই বইলাই আর একবার শুইন্না নিলাম। যাও নাহনের খরচা আলাদা দিমু, কিন্তু কামটা উদ্ধার কইরা দাও। রামপদ পরশুদিন আইয়া মেলা কাকতি মিনতি কইরা গেছে। সাহেব যদি তারে খেদায়, তবে তার গণেশ উল্টাইব। খোঁটার জোরে যেমন মেরা কন্দে ব্রাউনের জোরে। বুঝছি। আরো একটু বুইজ্জা যাও। এই যে কালি মেয়ে মানুষটারা লইয়া ঘর করি, সেই মেয়ে মানুষটারা কিন্তু আমারে খাবলাইয়া খাইতাছে। তার ভাইরে উদ্ধার করতে না পারলে আমার আর শান্তিতে ঘরে বইয়া তামাকটুকু খাওনেরও উপায় থাকবো না। কাজ কারবার লাটি উঠব, বুঝলা? ভাবতে দেন। বেশি ভাবতে হইব না। আমি জানি তুমি বুদ্ধিমান লোক, উপায় একটা করতে পারবাই। একটা চোরারে কামে লাগামু ঘোষমশাই। চোর? কও কি? আজ্ঞা, এই মাইনকা ঢিপি থিক্কা রক্ষা পাইতে হইলে আর উপায় কি? লাটু দাসরে চিনেন? হবিবগঞ্জের লাটু নাকি? আজ্ঞা, তারে লাগাইলে হয়। বেটার খুব নাম ডাক, আমার লগে চিনা আছে। পরেশ পাল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আরে বাহ, এই মতলব তো আমার মাথায় আসে নাই হে গোসাই। তা হইলে তারেই লাগাও। 10-20 টাকা খরচ লাগবো কিন্তু। ঠিক আছে, জিনিসটা আইন্না আগে আমার হাতে দাও। খরচ তো আছে। খাড়াও, তোমার দক্ষিণাটা দিতাছি। মুগ ডালের গন্ধ তীব্র হচ্ছে। এ তো শুধু সেদ্ধর গন্ধ। এরপর ফুটন্ত ডালে জিরে বাটা, আদা বাটা আর হলুদ পড়বে। তারপর পড়বে ঘি দিয়ে জিরে ফোড়ন। ওহ, তখন যা গন্ধ ছাড়বে না! গোলাপ ফুলকে বলবে ওদিকে থাক। 5টা টাকা আশা করেনি কানু গোসাই। দুটো একটা টাকাই জোটে। আজ 5 টাকা পেয়ে বুকটা নেচে উঠল। গোসাই, কাইল সকালে গিয়াই লাটুরে ধইরা ফেলাও। দেরি কইরো না, সাহেবের মতিগতি কোনোদিন বদলাইয়া যায় ঠিক কি। কানু গোসাই উঠে পড়ল। তার ট্যাঁকে ঘড়ি নেই ঠিকই, কিন্তু সময়ের আন্দাজ আছে। এখন রাত বড় জোর 9টা। এ সময়ে চাঁদিপুরের রতন জেলে নদিয়াল মাছ ধরে এনে ঘাটে বসে। ভাগ বাটোয়ারা করে। অনেক সময়ে পাওয়া যায়। 4-6 আনার মাছ কিনতে পারলে আজ রাতে পেট ভরে দুটো ভাত খাওয়া যাবে। সে বলল, তা হইলে আসি গিয়া ঘোষমশাই। আহো গিয়া, মনে থাকে যেন। না, মাছ পেল না কানু গোসাই।
ঘরে ফিরে ঠান্ডা ভাত আর মানকচুর ঝোলই খেতে হলো। তা হোক, পকেটে 5টা টাকা থাকায় আজ তেমন খারাপ লাগলো না। মনটা নাচলে সবই ভালো লাগে। মনের নাচ বন্ধ হলো যখন হবিবগঞ্জের ঘাটে লাটুর সঙ্গে দেখা হলো পরদিন দুপুরে। রোগা ছোটখাটো চালাক চেহারার লাটু কথাটা শুনেই বলে উঠল, খেফেছেন নাকি গোসাই? রাসুবাবুর যে বন্দুক আছে এইটা কি জানেননি? বন্দুক? বন্দুককে ভয় পাও নাকি রে বাসি? তা হইলে আর কাজটা করলা কি? না মশাই, 5-7 টাকায় আমার পোষাইব না। কত চাও? 50 টাকা দিলে ভাইব্বা দেখতে পারি। 50? 50 দিলে আর কানুর থাকে কি? 1 বিঘা জমির দাম চাও? আমি চামু কেন? আপনি চুরিধারি করেন নাই, আপনি বুঝবেন কেমনে চোরের কাম কত কঠিন? আজ্ঞা, এই 20 টাকাই দিমু। আপনার এত পয়সা হইল কবে? করেন তো পুরুতগিরি। আরে, কাম আমার না, আমি নিমিত্ত মাত্র। হেই রে বুঝেছি, আপনার পিছনে কেডা আছে কন্ত? কন যাইব না হে? তা হইলে মাপ করবেন মশাই, পারুম না। পোষাইল না নাকি হে? কামটা তো কঠিন না হে, একখান তলোয়ার বাইর কইরা আনবা। বন্দুক ফুটাইলে তো প্রাণটা আপনার যাইব না, যাইব তো আমার। বাল বাচ্চা লইয়া ঘর করি মশাই, গুল্লি খাইয়া মরতে পারুম না। লাটুকে যতটা বীর ভেবেছিল কানু, ততটা বীর সে নয় দেখে একটু হতাশই হলো। সন্ধেবেলা ফের পরেশ ঘোষের কাছে এসে বলল, না ঘোষমশাই, লাটু একখান ভেরুয়া। পরেশ ঘোষ তামাকটা একটু ঘন ঘনই খায়, উত্তেজিত হলে টানটাও দেয় উপর্যুপরি। বেশ কিছুক্ষণ তামাক খেয়ে বলল, তুমি একবার চেষ্টা কইরা দেখবা নাকি? আজ ফুলকপি সাঁতলানোর মাতাল গন্ধটা আসছিল। আহা, নতুন কপি, তার গন্ধই আলাদা। ঘোষের কথাটা কানেই গেল না তার। ফুলকপির গন্ধ কথাটা খেয়ে নিল। কিছু কইলেন নাকি ঘোষ মশাই? কইলাম, ঠেকায় পড়লে মাইনষে কি না করে। যা কইছেন, কিন্তু কামটা কি? লাটুর বদলে তুমিই লাইমা পড়ো। বুঝাইয়া কন। আরে, কৃষ্ণও তো ননি মাখন চুরি করতো, করতো না? আজ্ঞা। এই কথাই কই, তুমি চালাক মানুষ, লাটু পারলে তুমি বা না পারবা কেন? রাসুর বাড়ি তো ঝুরঝুরা অবস্থা, বিড়ালের লাথিতে কপাট ভাঙা পড়ে। আমি কই, রাত বিরাইতে গিয়া যদি ভিতরে ঢুইক্কা পড়ো, কাম ফর্সা। কানু গোসাই বিষণ্ণ মুখ করে বলল, চোরও হইতে কন, এই 2 হাতে পূজা করি। শোনো হে বাপু, মূল্য দিলে দোষ থাকে না। চুরি তো নিজের লিগ্গা করবা না, আমার লিগ্গা করবা। তার মূল্য ধইরা দিলে আর দোষ থাকবো না, তুমি নিমিত্ত মাত্র। একটা দীর্ঘশ্বাস ফেলে কানু বলে, "আহ, আমি গরিব ঠিকই, তবে পইচ্চা যাই নাই ঘোষ মশাই। চুরির বুদ্ধিটা কিন্তু তুমি দিছিলা। তা দিছিলাম। তা হইলে আমার দোষ কি কও? দোষ আমার কপালের। চেইত্ত না হে গোসাই, মাথা ঠান্ডা করো। চেতি নাই, ভাবদাসি আসলে কথাটা কইলেন কেমনে? গরিব রে কি হক গলি কন যায়? দোষের কথা কিছু কই নাই, মাথা ঠান্ডা কইরা ভাবলেই দিশা পাইবা। যাওগা, কাজটা তো উদ্ধার করতে হইব, এখন বুদ্ধি বাইর করো। কানু গোসাই ফের ফুলকপির গন্ধ পাচ্ছিল, এবার ঝোলের গন্ধ। নতুন আলু দিয়ে বোধহয় হচ্ছে ঝোলটা। কই মাছ দিয়ে কি? হতেও পারে। ফুলকপি দিয়ে কই মাছ দেবভোগ্য। একটা ঢোক গিলে ফেলল কানু গোসাই। কিছু ভাবলা গোসাই? আগে ব্রাহ্মণরাই আছিল পরামর্শদাতা, তাগো বুদ্ধিতেই সমাজ চলত। তগো ট্যাকে পয়সা নাই, গায়ে জোর নাই, কিন্তু বুদ্ধি আছিল ক্ষুরধার। আইগা। কামটা উদ্ধার কইরা দাও গোসাই। রামপদর কি
খুবই বিপদ ঘোষমশাই। বছরে ব্রাউন সাহেবের টার্ন ওভার জানো? লাখ টাকার উপরে। রামপদ কম করে বছরে ৩০-৪০ হাজার টাকা কামায়। ব্রাউন যদি তারে ছাড়ে, তা হইলে রামপদরে গলায় দড়ি দিতে হইব, বুঝলা? মেলা টাকা। টাকার গল্প শুনতে কানু গোসাই খুবই ভালোবাসে। রামপদ বছরে ৩০-৪০ হাজার টাকা কামাই শুনে কান জুড়িয়ে গেল। বড়লোকের দুঃখ সে সইতে পারে না। বড়লোকরা তো আর এমনি এমনি বড়লোক হয়নি, ভগবান তাদের দিয়েছেন বলেই না তারা বড়লোক। পরেশ ঘোষ হুঁকোটা মুখ থেকে সরিয়ে বলল, হ, মেলা টাকা। এখন তুমি কও গোসাই, ব্রাউন সাহেব রামপদরে ছাড়লে রামপদ যদি গলায় দড়ি দেয়, তা হইলে তার বইন আমারে পিছার বাড়ি না দিয়া ছাড়বো? ব্রাউন সাহেব ৩০০০ টাকার উপরে উঠব। কইতে পারি না, তবে ৩০০০-এ যে উঠেছে, এইটাই আমার বিশ্বাস হইতে চায় না। সমস্যা কি জানেন, রাসুবাবু টাকারে টাকা মনে করে না। ছিঁড়া তেনা পইরা থাকলেও অহংকার যায় নাই। ঘাড় তেরা হারামজাদা, একখানা জং ধরা তলোয়ার পইরা আছে, সেইটা দিয়া তর হইব কিরে নিবংশই পো? ইয়ারলিং না কি জানি কইছিল। হ, ইয়ারলিং না ঘোড়ার ডিম। তলোয়ার খান ওর ইসের মধ্যে ঢুকাইয়া দিতে পারলে মেজাজটা আমার ঠান্ডা হইত। আচ্ছা ঘোষ মশাই, রামপদর বিয়া দিতে আছেন না কেন? ২৭-২৮ বছর বয়স তো হইল। নবাব পুত্তুর বিয়া করলে তো কইয়া দিছে, বিয়া টিয়া করবো না, কেবল টাকা কামাইব। টাকারেই বিয়ে করছে ধইরা লও। হ্যাঁ, কই মাছি বটে। এইবার ঝোলের গন্ধে কই মাছের গায়ের গন্ধও যেন পেল কানু গোসাই। কই মাছের সঙ্গে ফুলকপির বিয়েটা যেন রাজ্যটোক। না, আর বসে থাকলে কচুর ঝোল আর ভাত মুখে রুচবে না। কানু উঠে পড়ল। গেলা গিয়া নাকি? আইগা। খাড়াও, তোমারে কিছু দি। আজ ২ টাকা এলো হাতে, খারাপ কি? পরদিন ২২পুরের ঘাটে গিয়ে রামপদকে ধরল কানু। ধরা সোজা কথা নয়, রামপদ ব্যস্ত মানুষ। মালের স্টিমারে এখানে সেখানে বেঘরে ঘুরতে হয়। তাকে ধরতে ৩-৪ জায়গায় হানা দিতে হলো কানুকে। শেষে খবর পেল ব্রাউন সাহেবের লঞ্চ ২২পুরের ঘাটে মাল নামাচ্ছে। রামপদ সেখানে। দুপুরে সেইখানে গিয়ে হাজির হলো কানু। রামপদ দাঁড়িয়ে পাটের গাঁট গুনছিল। গোনা শেষ করতে সময় লাগলো। ততক্ষণে নদীর ঠান্ডা হাওয়ায় ফের শীত ধরে গেছে কানুর। রামপদ, কথা আছে। আসেন গোসাইদা, লঞ্চে আইসা বসেন। বহনের সময় নাই, মেলা কাম। কি কাম? তোমারই কাম। ব্রাউন সাহেবের তলোয়ার খান লইয়াই কথা। রামপদর মুখ উজ্জ্বল হল। কিছু উপায় করলেন? সাহেব তো আমার মাথা খাইয়া ফেলাইল। কইয়া দিছে ১ মাসের মধ্যে তলোয়ার না পাইলে আমারে ত্যায্য পুত্র করব। আমার লগে তোমারে একখানে যাইতে হইব। কোনখানে? যেইখানে লইয়া যামু, যা কই শোনবা। তা যাইতে পারি। ২২পুর থিক্কা মাল উঠব, লঞ্চ অখন ২ দিন এইখানেই থাকবো। তা হইলে লও, অখনি বাইর হইয়া পড়ি। চলেন, এই তার আগে নদীতে ডুব দিয়া ৪টা ভাত খাইয়া লই। আপনিও আসেন, কাজুরি মাছের ঝোল দিয়া ভাত। অনেকদিন পর কাজুরি মাছ। জিভ থেকে পেট অবধি যেন পদ্মার ঢেউ খেলে গেল আজ কানুর। যাইবেন কই গোসাই দাদা? রাসুর কাছেই যামু। সর্বনাশ, আমারে দেখলে তো তার ৪৯ বায়ু কুপিত হইব। জানি, তবে তোমার লিগা একখান শেষ চেষ্টা তো করতে হইব। তোমার ভগ্নিপতিও ঠেকায় পড়ছে তোমারে লইয়া, মাইনকা ঢিপি। আজ্ঞা, তলোয়ার খান না পাইলে সাহেব যে কি করব আর না করব ঠিক নাই। আমার সোনার কারবার ছাড়খাড়ি যাইব গোসাইদা। বুঝছি, অখন লও,
একখান ডিঙা ভাড়া করো, রাসুর গ্রাম বেশি দূরে না। ডিঙেই বসে কানুর একটু ভাত ঘুম হলো। তার ফাঁকে ফাঁকে রামপদর কিছু দুঃখের কথা। বড়লোকের দুঃখ কানুর ঠিক সয় না। দুঃখ টুক্ষ যা কিছু তা এই তার মতো গরিবরাই করবে। বড়লোকদের দুঃখ করার জন্য পাঠাননি। এই সাদা সাপটা ব্যাপারটা কানু পাকা বুঝেছে। রাসুর দেখা পাওয়া গেল তার বাগানে। খুরপি হাতে বাগানে ফুল গাছের জমি উস্কোচ্ছে। বিশাল বাগান, বিশাল বাড়ি। তবে পড়তি অবস্থা দেখলেই বোঝা যায়। বাড়ির গায়ে চাপড়া খসে পড়ে খোস পাচড়ার মতো দাগ। বাগানের ঘের পাঁচিল বহু জায়গায় ভেঙে পড়েছে। সেখানে কঞ্চির বেড়া দেওয়া। না, রাসুর অবস্থা খারাপই। শুধু হামবড়াই ছাড়া কিছু নেই। নমস্কার রাসুবাবু। ক্যাডারে? আরে গোসাই, আবার আইছো? আইলাম রাসুবাবু। আবার তলোয়ারের খোঁজে নাকি? পরেশ তোমায় কত টাকায় কিনছেন হয়ে? আইগা, আমার মতো মাইনসের দাম কি কন? তোমারে তো কইয়াই দিছি, টাকার মলম দিয়া আমারে নরম করতে পারবা না। টাকা আমি জীবনে মেলা দেখেছি। আইগা, একখান কথার মানে জিগাইতে আইছি। কি কথা? হেই দিন যে কইলেন তলোয়ার খান আপনি গো ইয়ারলিং, হেই কথাটার মানে কি? রাসু কিছুক্ষণ বেকুবের মতো চেয়ে থেকে বলল, কইছিলাম নাকি? কইছিলেন। পরেশবাবু কথাটার মানে জানেন না। রাসু মাথা নেড়ে বলল, আমিও জানি না। ব্রাউন সাহেব কইছিল, হেইরেই কইলাম। হে 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 হে। আমি রামপদরে জিগাইছিলাম, হ্যাঁ কিন্তু জানে। কি জানে? ইয়ারলিং মানে হইতাছে বংশের স্মারক, উত্তরাধিকার সূত্রে পাওয়া দ্রব্য। তাই নাকি? আজ্ঞা। তাতে হইল কি? কইতাছিলাম, আপনার তো একখানা মাইয়া, পোলা নাই। আপনারটা পাইব কেডা? কেন, কমলি পাইব? হেই কথাই কইতে আইলাম। কমলি যদি পায়, তা হইলে তো আর বংশে জিনিসটা থাকবো না, দেহাতি হইবই। তলোয়ার খান লইয়া আর মাথা ঘামাইও না হে গোসাই। এখন আসো গিয়া, আমার কাম আছে। আমি কই কি, তলোয়ার খান দিয়া গিট্টুটা কাইটা ফেলান। তার মানে? কমলির বয়স 14 গিয়া 15 পড়ছে, ঠিক কইছি? হ, হঠাৎ কমলির বয়স লইয়া কথা কেন? গিট্টুটা কাটনের লিগা। রামপদ পাত্র ভালো, বছরে 30-40 হাজার টাকা রোজগার। কও কি? পরেশ ঘোষের মতো ছোট লোক যার ভগ্নিপতি, তার লগে মাইয়ার বিয়া? আজ্ঞা, পরেশ ঘোষের বংশ খারাপ হইলে কি তার শ্বশুর বাড়িতেও দোষ অর্ষায়? আপনি তো আহাম্মক না, একটু ভাইবা দেখেন। রাসুর মুখটা একটু ঝুলে পড়ল, গলার স্বরটাও নেমে গেল। ফান্দে ফালাইতে আইছো নাকি হে? আজ্ঞা, এই ফান্দে না ফালাইলে সংসার চলে কেমনে? হক গলেই হক গলেরে ফান্দে ফালায়, সংসারের নিয়ম। দেখো হে, রামপদ পাত্র খারাপ না, কিন্তু তার বাপেও যদি পরেশ ঘোষের বাপের মতো হারামজাদা হয়, তা হইলে? রামপদর বাপ নাই, বিধবা মা আছে। রামপদ বিয়াটিয়া না কইরা জীবনটা কাটাইব বইলা ঠিক কইরা ফালাইছিল, তারেও ফান্দে ফালাইতে হইছে। রাজি আছে? আজ্ঞা, রাজি না হইলে সাহেব যে তারে ত্যায্য পুত্র করব। নাকি? মাইয়া না দেখাই রাজি হইল? দেখে নাই কে কইল? কমলি ওই জামতলায় এক্কা দোক্কা খেলতাছে, লইয়া গিয়া দেখাইয়া দিছি। কি আর কমু, ওই রকম সুন্দরী মাইয়া পছন্দ না হইয়া উপায় কি? রামপদর তো এখন লোল পড়তাছে। রামপদ? তারে লইয়া আইছো নাকি? আনছি, হ্যাঁ ডিঙাই বইসা আছে, আপনারে ভয় পায়। আরে আরে, কি কাণ্ড! যাও যাও, তারে লইয়া আসো। এই বাড়ির একটা মান মর্যাদা আছে। রামপদ এলো, ভারী লাজুক মুখ, মুখে রক্তাভাও।
আর রাসুর মুখেও আজ অমায়িক হাসি। রামপদ রাজি, রাসু রাজি, তলোয়ারও রাজি। চারিদিকটায় যেন আজ রাজি রাজি ভাব। কথাবার্তা একরকম পাকাই হয়ে গেল। এমনকি রাসু বিয়েটা মাঘ মাসে পিছিয়ে দিতে চেয়েছিল। রামপদই মৃদুস্বরে বলল, না, অঘ্রাণেই হোক। ফেরার সময়ে রাসু আড়ালে ডেকে বলল, না হে গোসাই, তুমি বাহাদুর লোক, এক কোপে দুই গিট্টুই কাটলা। একগাল হেসে কানু বলল, আজ্ঞা, আমি বড় লোকের দুঃখ সহ্য করতে পারি না।